আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এখন কোশ্চেন করি ব্রাজিল 2026 বিশ্বকাপের আগে প্রপার কোন সেন্টার ফরওয়ার্ড ক্রিয়েট করতে পেরেছে কিনা, তাহলে আপনাদের উত্তরটা কি হবে? আপনাদের উত্তরটা কি হ্যাঁ বোধক আসবে নাকি না বোধক আসবে? যদি হ্যাঁ বোধক আসে তাহলে আমি অন্ততপক্ষে এতটুকু মনে করব যে বর্তমানে ব্রাজিলের যে টিমটা রয়েছে এই টিমটার সম্পর্কে আপনার ধারণা কিছুটা কম আছে। আর আপনি যদি না বোধক উত্তর দেন তাহলে মনে করব যে 2022 বিশ্বকাপের পর থেকে আপনি ব্রাজিলের এই টিমটা সম্পর্কে অনেকটাই ধারণা রাখেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে যারা হ্যাঁ বোধক উত্তরটা ভেবে নিয়েছিলেন তাদের উত্তরটা কেন রং, আর যারা না বোধক উত্তরটা ভেবে রেখেছেন তাদের অ্যান্সারটা কেন সঠিক, সেই বিষয়টা হয়তোবা আপনারা একটু জানতে চান। দেখুন, এখনো পর্যন্ত 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিল যতগুলো ম্যাচ খেলেছে এর মাঝে কি আপনি কোনো প্রপার সেন্টার ফরওয়ার্ড কে দেখেছেন যে কিনা অনেক দিন ধরে 2022 বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিলকে এই 3টা বছরে দারুণ সার্ভিস দিতেছে? মানে আপনি কি এই জিনিসটা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না, কারণ দেখুন 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের কোনো প্রপার সেন্টার ফরওয়ার্ড ছিল না। আই মিন কোন প্রপার সেন্টার ফরওয়ার্ড এই জায়গাটাতে এসে মিতুল হতে পারে নাই। এখন আমি যদি নাম ধরে ধরে বলি তাহলে দেখতে পারবো যে 2022 বিশ্বকাপের পর থেকে এই জায়গায় রিচার্লিসন, গাব্রিয়েল জেসুস, ইগর জেসুস, তারপর রদ্রিগোকে এই জায়গায় সামটাইম খেলানো হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রকে খেলানো হয়েছে, এনরিককে খেলানো হয়েছে, সর্বশেষ আমরা 2টা ম্যাচে কিন্তু দেখছি মাতিয়াস কুনাকেও খেলানো হয়েছে। সো এই যে এতগুলা প্লেয়ারের কথা বললাম, এতগুলা প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে কে আপনি দেখাইতে পেরেছেন যে এই প্লেয়ারটা নির্দিষ্ট এই পজিশনটাতে অনেক দিন ধরে খেলতেছে? আপনি দেখাইতে পারবেন না। হ্যাঁ, আপনি একটা সময় রদ্রিগোকে এই পজিশনটাতে দেখতে পাইতেন যে এই পজিশনটাতে অনেকটা সময় খেলেছে 2022 বিশ্বকাপের পরে, বাট তিনি প্রপার কোন সলিউশন এই জায়গাটাতে না, আর বর্তমানে তিনি ব্রাজিল টিমের বাহিরেই আছে। আমরা যদি এখন এনরিকের কথা বলি তাহলে বলবো যে হ্যাঁ, একটা সময় এই জায়গাটাতে তিনি মোটামুটি ভালো করেছিলেন, ব্রাজিলের হয়ে 3টা গোলও কিন্তু তিনি করেছেন। সো একটা সময় ওই 3টা গোলের পরে তিনি রিসেন্টলি ব্রাজিলের টিম থেকে হারিয়ে গেছেন। এখন তিনি তার সেরা ফর্মে নেই, যার কারণে ব্রাজিলের জাতীয় দলেও কিন্তু ডাক পাইতেছে না। আমরা যদি এখন এই জায়গায় রিচার্লিসনের কথা বলি তাহলে দেখতে পারবো সে 2022 বিশ্বকাপের পর থেকে অনেকগুলা ম্যাচে সুযোগ পেয়েছে, বাট তিনি নিজেকে ঠিকঠাক প্রমাণ করতে পারে নাই, যার কারণে এই জায়গাটাতে প্রপার কোন সেন্টার ফরওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাইতেছি না। ইগর জেসুসকে আমরা 4টা ম্যাচ দেখছি, বাট সেও কিন্তু তেমন ভালো লেভেলের সার্ভিস দিতে পারে নাই। তো সবকিছু মিলিয়ে 2022 বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত আপনি যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই পজিশনটাতে ভালো কোনো ব্যাকআপ কিংবা ভালো কোনো ফার্স্ট 11-এ আসার মতো এখনো পর্যন্ত ভালো মানের, মানে 2026 বিশ্বকাপের আগে যেমন ধরনের স্ট্রাইকার ব্রাজিলের দরকার সেন্টার ফরওয়ার্ডে, তেমন ধরনের কোন ফুটবলারে কিন্তু ক্রিয়েট হয় নাই। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে আমরা মাতিয়াস কুনাকে এই জায়গাটাতে সর্বশেষ 2টা ম্যাচে ভালো করতে দেখেছি, কিন্তু এখন এই পজিশনটাতে ব্রাজিলের কিছুটা হলে দুশ্চিন্তা মুক্ত হতে চলেছে, কারণ এই জায়গাটাতে এমন একটা প্লেয়ার আসতে চলেছে যে প্লেয়ারটা রিসেন্টলি তার ক্লাবের হয় দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং, আমেজিং, এক্সিলেন্ট পারফরমেন্স করতেছে, যিনি কিনা বর্তমানে চেলসিতে খেলে। হয়তোবা আপনারা এতক্ষণে নামটা গেস করে ফেলেছেন যে প্লেয়ারটার নাম হচ্ছে জুয়াও পেদ্রো, যিনি কিনা বাইরে ভাই মানে ব্রাইটন থেকে এসে যেভাবে চেলসির হয়ে একের পর এক গোল করতেছে। সো এখন মানে কার্লো আনচেলত্তি ইমপ্রেসড, সে চাইবে যে এই প্লেয়ারটাকে পারে না। এখন যদি ব্রাজিল জাতীয় দলের ম্যাচ হয় সে পারে না, আমার কাছে মনে হয় যে সে এখনই এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলে নিয়ে এসে সেন্টার ফরওয়ার্ডে খেলে দেয়। মানে এই প্লেয়ারটা রিসেন্টলি এতটাই ফর্মে আছে, এতটাই ফর্মে আছে যে এই প্লেয়ারটার পারফরমেন্স দেখলে আপনার মাথাটা ঠিক ঘুরে যাবে। আপনি যদি তার সর্বশেষ 5টা ম্যাচে দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনি সর্বশেষ 5টা ম্যাচে 5টা গোল করে ফেলছে। মানে আপনি ভাবতে পারতেছেন কি লেভেলের পারফরমেন্স সে দিতেছে। তিনি চেলসিতে এবারের মৌসুমে কিন্তু এসেছেন যেখানে ফিফা ক্লাব বিশ্বকাপে তিনি 3টা গোল করছেন 3টা ম্যাচ খেলে, এবং প্রি সিজনে সর্বশেষ যে 2টা ম্যাচ খেলছে ওই 2টা ম্যাচে এসি মিলানের মতো দলের এগেইনস্টেও কিন্তু গতকালকে গোল করছে। আপনি যদি তার পারফরমেন্সটা দেখেন, ভাই পারফরমেন্স, তার যদি ফিনিশিং স্কিল গুলা দেখেন, ফিফা ক্লাব বিশ্বকাপে ফিনিশিং দেখছেন আউটসাইড অফ দা বক্স, ফ্লুমিনেন্সের এগেইনস্টে কিভাবে সে ফিনিশিং গুলা দিচ্ছে, আউটসাইড অফ দা বক্স থেকে ফিনিশিং দিছে, ইনসাইড অফ দা বক্স থেকে ড্রিবল করে ফিনিশিং দিছে। এরপরে তো আমরা দেখলাম গত ম্যাচটাতে ভাই একজন প্রপার সেন্টার ফরওয়ার্ডের যে কাজটা না, সেই কাজটাই সে করছে। গতকালকে কিন্তু দেখছি ম্যাচের 8 মিনিটে তিনি হেডে একটা গোল দিছে, আর যে গোলটা দিছে একেবারে প্রপার নাম্বার 9 এর মতো কিন্তু গোলটা দিছে। এখন আমি যদি আপনাদের গোলের ভিডিও চিত্রগুলো দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমরা আপনাদেরকে এখন কিছু
মানে একটা ভিডিও ক্লিপস দেখাবো, যে ভিডিও ক্লিপসটা থেকে আপনি বুঝতে পারবেন যে প্রপার নাম্বার 9টা আসলে কোথায় থাকে, প্রপার নাম্বার 9 এর আসলে কাজটা কি, কোন মুহূর্তে ক্রস আসলে কোন জায়গাটাতে থাকতে হবে, সেই সম্পূর্ণ বিষয়টা আশা করি এই ভিডিওতে বুঝতে পারবেন। ওকে, আমরা এখন তার একটু গোলটা দেখে নেই, গোলটা দেখার পরে তার গোলটা নিয়ে অ্যানালাইসিস করার ট্রাই করব। তো প্রথমত আমরা একটু গোলটা দেখি। ওকে, গোলটা হয়ে গেছে। এখন আমরা যদি এই গোলটার অ্যানালাইসিস করতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে প্রথমত মিডফিল্ডের দিকে ফোকাস রাখতে হবে, যে মিডফিল্ডের কোথায় থেকে বলটা এসেছে এবং কিভাবে তার কাছে বলটা এসেছে। তো আমরা যদি এখন বলের পজিশনের কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো যে এই মুহূর্তে আপনি যদি রাইট সাইডের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে ওইখানে পেটো নেদ্রো নামক একটা প্লেয়ার ছিল, যিনি কিনা পর্তুগালের একটা ফুটবলার। তিনি কিন্তু বলটা রান করে করে সামনের দিকে আসতেছেন, আর এমন মুভমেন্টে আপনি দেখেন জুয়াও পেদ্রোর পজিশনটা দেখেন, মানে একজন প্রপার সেন্টার ফরওয়ার্ডের কোথায় থাকা উচিত এই জিনিসটা কিন্তু আপনারা ফোকাস করেন। এই মুহূর্তে আপনারা যে প্লেয়ারটাকে দেখতেছেন, এটা হচ্ছে জুয়াও পেদ্রো, যিনি কিনা রান করে করে ডি বক্সের দিকে ঢুকতেছেন এবং একটা সময় ডি বক্সে ঢুকে গেলেন। এখন আপনি যদি ডি বক্সের এই পজিশনটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে এই একটা প্লেয়ার, দুইটা প্লেয়ার, এই তিনটা প্লেয়ারের মাঝখানের যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটাই কিন্তু হচ্ছে জুয়াও পেদ্রো, আর যিনি কিনা একজন প্রপার নাম্বার 9 এর মতো পজিশনটা হোল্ড করে রেখেছেন। সো এমন মুভমেন্টে যখন এই সাইড থেকে আপনার রাইট সাইড থেকে একটা ক্রস আসে, তখন কিন্তু তিনি হেডে দিয়ে গোলটা করেন। এখন আপনি যদি আরেকটু যদি আমরা ফরওয়ার্ডের দিকে যাই, আমরা যদি একটু ফরওয়ার্ড করি, তাহলে কিন্তু দেখতে পারবো এই দেখেন রাইট সাইড দিয়ে একটা ক্রস এসেছে এবং এইখান থেকে তিনি হেড দিয়ে গোল করেছেন। আমরা যদি পুরো সিনারিটা যদি আরো একটু ভালো করে দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো এইখান থেকে আমরা স্টার্ট করি। এই দেখেন এই যে গোলটা হইলো, এই যে প্লেয়ারটা যে পজিশন থেকে দৌড়ে ডি বক্সে গেছে, ডি বক্সে যাওয়ার পরে যেভাবে তিনি হেড দিয়ে গোল করেছেন, এমন ধরনের ভূমিকা কিন্তু আপনার সেন্টার ফরওয়ার্ড ছাড়া কেউ কিন্তু করতে পারে না। আপনি এই জায়গায় সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে যারা খেলে, তারা সামটাইম এই জায়গাটাতে সাময়িকভাবে এই কাজটা করতে পারে, বাট জুয়াও পেদ্রো গত ম্যাচটাতে যেই পজিশনে ছিলেন এবং তাকে যে রুলটা দেওয়া হয়েছে, ওই রুলটা কিন্তু তিনি ঠিকঠাক ভাবে পালন করেছেন, যেখান থেকে আমরা দেখছি যে সেন্টার ফরওয়ার্ড থেকে প্রপার নাম্বার 9 এর মতো একটা তিনি হেড দিয়েছেন, হেড দিয়ে গোল করে চেলসিকে শেষ পর্যন্ত আমরা দেখছি যে 2-0 গোলে আগায় নিছেন। সো এই যে ফিনিশিংটা দেখাইলাম, এই ফিনিশিংটা থেকে আপনি তো এটা বুঝতে পেরেছেন যে তিনি বেসিক্যালি একজন প্রপার সেন্টার ফরওয়ার্ডের মতো গত ম্যাচটাতে খেলেছেন। যদিও আমরা কিন্তু এর আগের মৌসুমে ব্রাইটনে তাকে প্রত্যেকটা ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে দেখি নাই, বাট এবারের মৌসুমে চেলসিতে এসে ভাই যে কাজটা সে করতেছে, যেভাবে প্রপার একজন সেন্টার ফরওয়ার্ডের মতো খেলতেছে, হ্যাঁ সেন্টার ফরওয়ার্ড কিন্তু ডিপ লাইন সেন্টার ফরওয়ার্ডের মতো যেভাবে খেলতেছে, ভাই আউটস্ট্যান্ডিং। ব্রাজিলে কিন্তু বর্তমানে এমন ধরনের ফুটবলার কিন্তু খুব মিসিং, যারা কিনা সেন্টার ফরওয়ার্ডে খেলবে, যারা কিনা একের পর এক ড্রিবল করে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে যাবে। আপনি কিন্তু এমন ধরনের ফুটবলার খুব কম দেখবেন। আমরা একটা সময় দেখছি যে রোনালদো নাজারিও যে প্লেয়ারটা ছিল, সে এমন ধরনের ফিনিশিং দিতে পারতো, মানে তাকে আপনি মানে তাকে কেন ইতিহাসের সর্বকালের সেরা নাম্বার 9 বলা হয়, সেটা তো আপনারা সবাই জানেন। সো এমন টাইপের একটা প্লেয়ার হচ্ছে জুয়াও পেদ্রো, যিনি কিনা ভাই তার ড্রিবল স্কিল ভালো, আউটসাইড অফ দ্য বক্সে শুট ভালো, মোটামুটি স্পিড আছে, মোটামুটি পাসিং ফুটবলে বেশ ভালো খেলতেছে, ফিনিশিং তো যা দিতেছে সব মাথা নষ্ট করা ফিনিশিং দিতেছে। সো এমন টাইপের একটা প্লেয়ার সম্ভবত ব্রাজিল 2026 বিশ্বকাপের আগে পেয়ে গেছে, যে প্লেয়ারটা ব্রাজিলের নাম্বার 9 এর প্রপার একজন সলিউশন হইতে পারে, যে প্লেয়ারটাকে টার্গেট করে ব্রাজিল 2026 বিশ্বকাপে যাবে, যে প্লেয়ারটাকে টার্গেট করে রাইট উইং লেফট উইংস থেকে একের পর এক ক্রস করবে, যে প্লেয়ারটাকে টার্গেট করে থ্রো পাস জেনারেট করবে, লফটেড পাস জেনারেট করবে, 1-to-1 খেলে এই প্লেয়ারটার সঙ্গে ডি বক্সে ঢুকে যাবে এবং সেখান থেকে গোল করবে। সো এমন টাইপের একটা প্লেয়ার ব্রাজিল অলরেডি পাইতে চলেছে। যদিও তিনি ব্রাজিলের হয়ে এর আগে অনেকগুলা ম্যাচ খেলেছেন, বাট তাকে সেইভাবে কাজে লাগাইতে পারে নাই ব্রাজিলের বিগত যে কোচগুলা রয়েছে। বাট এখন কার্লো আনচেলত্তি ব্রাজিলে আছে, তিনি জানে এই প্লেয়ারটার কাছ থেকে কিভাবে তার থেকে 100, শুধু 100 না, 100 আউট অফ 110ও বের করে আনতে পারে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিল 2026 বিশ্বকাপের আগে প্রপার একজন সেন্টার ফরওয়ার্ড পেতে চলেছে কিনা, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সো আমার কাছে তো মনে হইতেছে ভাই ব্রাজিল পেয়ে গেছে। ব্রাজিলের 2026 বিশ্বকাপে যে জিনিসটা দরকার, সেই মেইন জিনিসটাই কিন্তু আমার কাছে মনে হইতেছে ব্রাজিল পেয়ে যাইতেছে। একমাত্র ইনজুরিতে যদি সে না পড়ে, তাহলে আমার কাছে মনে হইতেছে সে ব্রাজিল পেয়ে গেছে। ব্রাজিল ভাই
আপনি যদি বিলিভ না করেন, আপনি তার খেলাগুলা দেখেন, তার ম্যাচগুলা দেখেন, তার পাসিং অ্যাবিলিটি গুলা দেখেন, তার 1-to-1 গুলা দেখেন, তিনি কিভাবে ওপোনেন্টের ডিফেন্ডারকে ড্রিবল করতে পারে সেই জিনিসগুলা দেখেন, সে কিভাবে আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করতে পারে সেই জিনিসগুলা দেখেন। সেই জিনিসগুলা দেখলে আপনার কাছে মনে হবে যে হয়তোবা রোনালদো নাজারিওর মতো না হলেও রোনালদো নাজারিওর টাইপের একজন ফুটবলার ব্রাজিল পেতে চলেছে। এই ব্যাপারে আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই ভাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলা মেক করি, আপনারা ভিডিওগুলা শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।